হ্যালো ইন্ডিয়া, আমি সুলেখা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল ভাইরাল ব্লগে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আজকে আমি ভিডিওতে দেখাতে চলেছি আমাদের বাঙালিদের সর্বদা প্রিয় দার্জিলিংকে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা সোজা চলে যাই সরকারি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে SBSTCর 8টা 5-এর এসি ভলভো বাস করে আমরা রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। এই বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 910 টাকা করে। বাস ছিল খুব কমফোর্টেবল। রাত 11:30টায় বাস কৃষ্ণনগরের পান্থতীর্থতে এসে পৌঁছায়। সেখানে ডিনার করে আমরা সম্মুখে এগিয়ে চলি। সকালে 8:30টার সময় আমরা পৌঁছে যাই বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত গাড়িতে উঠে পড়ি। এরপর আমরা রাস্তায় যেতে যেতে সামনের জঙ্গল এবং বিভিন্ন সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে পৌঁছে যাই রোহিণীতে। রোহিণীতে এসে আমরা দাঁড়াই এই হোটেলটিতে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে করেছিলাম আমরা লুচি, তরকারি এবং অন্যেরা মোমো খেয়েছিল। সুস্বাদু ব্রেকফাস্ট করে এরপর আমরা এগিয়ে চলি আরও উচ্চতার দিকে। যত উপরে উঠছিলাম তত আবহাওয়ার পরিবর্তন হচ্ছিল, কোথাও মেঘ, কোথাও বা রোদ। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ঘুম স্টেশনে। ঘুম হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে উচ্চতম জায়গা এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। আমরা এখন এগিয়ে চলছি ঘুম মনাস্ট্রির দিকে। এখন আমরা ঘুমে নেমেছি, দার্জিলিং যাওয়ার পথেই ঘুম পড়ে, সেইখানে নেমে আমরা এখন মনাস্ট্রির দিকে এগোচ্ছি। ঘুম মনাস্ট্রি ইগা চুয়ালিং মনাস্ট্রি নামেও পরিচিত। এই মঠটি 1850 সালে মঙ্গোলিয়ান সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1980 সালে এই মনাস্ট্রিটির পুনঃসংস্করণের কাজ হয়। এখানে একটি বুদ্ধের বড় মূর্তি রয়েছে। তাছাড়া এই মঠের ভেতরেই রয়েছে লাইব্রেরি, ফুলের বাগান এবং জাদুঘর, যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বুদ্ধ ধর্ম জড়িত প্রচুর জিনিস। এখানে এসে আপনারা পছন্দ মতন উইন্টার কালেকশনও নিতে পারেন এই দোকানটিতে। এই হলো মনাস্ট্রি, মনাস্ট্রির ঠিক পাশে এখানে ভেতরে আরো কালেকশন পেয়ে যাবেন আপনারা। এরপর আমরা জনপ্রতি 50 টাকার টিকিট কেটে ঢুকে পড়ি বাতাসিয়া লুপের ভেতরে। বাতাসিয়া লুপ হলো ভারতীয় রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিভাগের একটি মনোরম রেলওয়ে লুপ। এই লুপ ট্রেনকে খাড়া গ্রেডিয়েন্টে আরোহণ করতে দেয়। বাতাসিয়া লুপ সমুদ্র পৃষ্ঠ থেকে 3257 ফুট উচ্চতায় অবস্থিত। লুপের কাছে একটি ওয়ার মেমোরিয়াল রয়েছে, যা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যাওয়া সৈন্যদেরকে স্মরণ করায়। বাতাসিয়া লুপের ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এইখানে টেলিস্কোপেরও বন্দোবস্ত করা আছে, মনে হয় পে করে ইউজ করতে হয়। তো এখানে আপনারা পে করে যদি দিন মেঘলা থাকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারেন। আদারওয়াইজ দিন যদি ভালো থাকে, ঝকঝকে সূর্য ওঠা দিন যদি থাকে, তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘা খালি চোখেই দেখতে পারবেন। এখানেও আই লাভ দার্জিলিং লেখা জায়গাটি আছে, যেখানে আপনারা মন ভরে ছবি তুলতে পারেন। এরপর আমরা স্বচক্ষে বাতাসিয়া লুপে টয় ট্রেনকে চলে যেতে দেখি। টয় ট্রেনের মধ্যে প্রচুর লোক ছিলেন এবং বাইরের থেকেও বাতাসিয়া লুপে দাঁড়িয়ে লোকজন তার ভিডিও বা ছবি তুলছিলেন। ওয়ার মেমোরিয়ালের পাশেই আমাদের দেশের জাতীয় পতাকা বেশ বড় সাইজে অনেক উঁচুতে উড়ছিল, যেটা দেখে না আমার ভীষণ গর্ববোধ হচ্ছিল আমার দেশের প্রতি। এরপর রাস্তায় বেরিয়ে পড়ি এবং পাশ দিয়ে কাটিয়ে যাই বেশ কয়েকটি টয় ট্রেন। শেষে আমরা পৌঁছে যাই দার্জিলিং
পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং স্টেশনকে। দার্জিলিং পৌঁছেই আমরা চেক ইন করি আমাদের হোটেলে। হোটেলটি দার্জিলিংয়ে যে ঘড়িটি আছে তার একদমই পাশে অবস্থিত। এখান থেকে ম্যাল হেঁটে যেতে 100 মিটার মাত্র। এই মধ্যে দার্জিলিংয়ে আমি আমার হোটেল রুমে বসে আছি। ভিডিওর মধ্যে আগে আগে আপনারা সম্পূর্ণটাই দেখতে পারবেন যে কোন হোটেলে আছি, এবং হোটেলের রুমের যে ছবি সেটাও আমি সাথে দিয়ে দেব। এবং এটি ম্যাল থেকে একদম কাছে। ম্যালের এখানে যে ঘড়িটি আছে, যেটা আপনারা বার্ফি মুভিতে দেখেছেন, রণবীর কাপুর দাঁড়িয়েছিল, সেই ঘড়িটির একদম পাশে এই হোটেলটি, এবং রুমটিও ভালো। এখান থেকে আমরা এখন এসে ফ্রেশ হয়ে এখন আমরা ম্যালের দিকে যাব এবং সেখানে এক্সপ্লোর করব। সবার প্রথমে আমাদের টার্গেট হবে আজকে লাঞ্চ করা। এখন আমরা লাঞ্চ করিনি, সকালে ব্রেকফাস্টের উপরে আমরা এখনো আছি। সবাই রেডি হয়ে গেলে আমরা তারপর এগিয়ে যাব লাঞ্চের জন্য। আজকে চেষ্টা করব গ্লেনারিসে লাঞ্চ করার জন্য। সাথে থাকুন এবং আগে আগে দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা 4 জন হওয়ায় আমাদেরকে একটি এক্সট্রা বেড দেওয়া হয়েছিল 2 জনের শোয়ার মতন। আর আমরা আমাদের এই পুরো ঘোরার প্যাকেজ বুক করেছি গ্লোবাল এক্সোটিকা লেজার থেকে। তাদের কন্ট্যাক্ট আমি ডিটেলসে দিয়ে দেব। পুরো প্যাকেজের জন্য আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যালো, আমরা এখন হোটেল থেকে এগিয়ে চলছি ম্যালের দিকে। সেখানে এখন আমরা প্রথমে গ্লেনারিসে ঢুকবো। ভীষণ খিদে পেয়েছে। এখন 3:30 বেজে পেরিয়ে গেছে, একদম রেডি হয়ে বেরোতে লেট হয়ে গেল, কারণ কি আমরা হোটেলে ঢুকতে মোটামুটি 1-1:30 বাজিয়ে ফেলেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা এখন তারপর আবার ম্যাল এক্সপ্লোর করবো। আমরা ম্যালের দিকে এগিয়ে চলছি। দেখতে পারেন এখানে ভালোই ভিড় রয়েছে। এই হলো বিখ্যাত কেভেন্টাস, যেখানে আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য আসতে পারেন, এবং এখানে ভীষণ লম্বা লাইন থাকে। তবে এইখানে আমি এলেই সফটি খাই, আমার কেভেন্টাসের সফটি ভালো লাগে। শৈলসুন্দরী দার্জিলিংয়ের এই রাস্তাটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির আউটলেট, তাছাড়া এখানে রয়েছে বিখ্যাত গ্লেনারিস, যেখানে রয়েছে বেকারি এবং রেস্টুরেন্ট বোথ। আর এখানে যে লাভ লেখাটি জায়গা দেখছেন, এটি আগে হোপ লেখা থাকতো, এখন লাভ রয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। সুন্দর করে সাজিয়েছে, মনে হয় ভ্যালেন্টাইন্স ডের জন্য সাজানো হয়েছে। এখন ভেতরের দিকে এগিয়ে চলছি। আর নিচে ফ্লোরে তো আপনারা জানেনই বেকারি আছে, আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট। গ্লেনারিসে এসে আমরা কি কি খেলাম সেটা একবার দেখে নিন। এটা নিয়েছি চিলি পর্ক, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাইস। এটা কমপ্লিমেন্টারি দিয়েছে চানাচুর বিয়ারের সাথে। এই আপাতত। আর রেশমি কাবাব অর্ডার করেছি, সেটা আসতে একটু টাইম লাগবে। আমরা রেশমি কাবাব অর্ডার দিয়েছিলাম, চিকেন রেশমি কাবাব, সেটাও চলে এসছে। এখন আমরা সেটা খাবো। বাকি আমাদের ফিশ ফিঙ্গার, চিলি পর্ক সব খাওয়া হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইস সবই ভালো ছিল। গ্লেনারিসে খেয়ে ছবি তুলে এখন আমরা এগিয়ে চলছি ম্যালের দিকে। ভীষণ ঠান্ডা, টেম্পারেচার মোটামুটি 10-12 মতন মনে হচ্ছে, ভীষণ ঠান্ডা। আর এখন এখানে দুপাশে প্রচুর দোকান রয়েছে, কিছু দোকান এদিকে বন্ধ রয়েছে। এটা বেলভিউ হোটেল। আর এই আমরা চলে এসেছি ম্যালে। এই সামনে যেখানে মল টাউন আউটপোস্ট লেখা আছে দার্জিলিং, ওই জায়গাটাই ম্যাল, দার্জিলিং ম্যাল বলা হয়। এখানে রয়েছে পাইন রিজ হোটেল। এটা দার্জিলিং এর সব থেকে উঁচু জায়গা, ম্যাল। আমরা এখন
মেলে ঘুরে বেড়াচ্ছি। পেছনে এই হলো ঋষিতা, সুমিত্রা আর শুভ্রদা। আর এখানে আমার পেছনে দেখতে পারেন একটি ঘোড়া, সবাই ঘোড়া রাইড করছে এবং ভীষণ ঠান্ডা। বাপরে, হাত পা পুরো জমে যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি মহাকাল মন্দির। আমরা এখন এই মন্দিরের উপরে উঠে যাব। আর মহাকাল মন্দিরের এখানে যে মার্কেটটি ছিল, সেই মার্কেটটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই হলো রাস্তা। পর এখানে একটা হোটেল রয়েছে, আর এখানে একটা হোটেল রয়েছে উইন্ডমেয়ার। এখানে উইন্ডমেয়ার হোটেলই দেখাচ্ছে, তার মানে তারই একটা পার্ট। আমরা প্রায় চলেই এসেছি মহাকাল মন্দিরের কাছে। ভীষণ ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে এবং অক্সিজেনের অভাব অনুভব করছি যত উপরে উঠছি। কথা আটকে যাচ্ছে, হাত পা পুরো জ্বালা করছে ঠান্ডায় আমার। তো ভীষণ ঠান্ডা করছে। এখন চারদিকটা সন্ধে হয়ে গেছে। এই সময় এসছি আর কি মহাকাল মন্দির দর্শনের জন্য। পুরো জমে যাচ্ছি। ও বাবা, চলে এসছি দার্জিলিং মহাকাল মন্দির। সুন্দর কীর্তন বাজছে। এখানে জুতো রেখে উপরে যেতে হবে। এখানে 1765 সালে লামা দোরজে রিনজিং দ্বারা দোরজেলিং মনাস্ট্রি বানানো হয়েছিল, কিন্তু পরে এখানে 3টি শিবলিঙ্গ পাওয়া যায় এবং হিন্দুরাও এখানে পূজা করা আরম্ভ করেন। পরবর্তীতে গোর্খা সৈন্যরা মঠটি ভেঙে দিলে এক স্থানীয় হিন্দু শাসক পরবর্তীতে মহাকাল মন্দিরটি নির্মাণ করেন। বলা হয় নন্দী যেদিকে মুখ করে থাকেন সেই দিকেই শিব মন্দির হয়। তো নন্দী এদিকে মুখ করে আছেন এবং এইদিকে মহাকাল মন্দির। এগুলিকে বুদ্ধিস্ট প্রেয়ার হুইল বলা হয়ে থাকে। এই হুইলগুলোর উপর বুদ্ধিস্ট মন্ত্র লেখা থাকে। মনে করা হয় যখন হাওয়া বয় তখন এই হুইলগুলো ঘুরে তার মন্ত্রগুলি বাতাসে ছেড়ে দেয় এবং বাতাস পবিত্র হয়ে যায়। মহাকাল মন্দির থেকে বেরিয়েই আমরা সোজা চলে আসি মেলের আশেপাশের বাজারগুলিতে এবং রাতের ডিনারের ব্যবস্থা করি। পরবর্তী দিন সকালে উঠেই আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়ি আমাদের বাকি দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। সেদিন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লুম্বিনী টেম্পল, যা জাপানিজ পিস পগোডা নামেও পরিচিত। এই হলো তার তোরণ, যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি সামনে। হ্যালো সবাইকে, আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন এবং সকালে উঠে ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আজ ঘুরতে বেড়ানোর জন্য। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে লুম্বিনী টেম্পল, একটা পাগোডা, জাপানিজ পাগোডা। তো এখন আমাদের গাড়ি ওইখানে পেছনে দাঁড় করিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে উপরে কিছুটা উঠছি। উপরে উঠেই টেম্পল রয়েছে, চলুন আগে আগে আপনাদেরকে দেখাবো। এরপর আমরা যাব রক গার্ডেন। রক গার্ডেনের পর আমরা যাব জুতে। তো সঙ্গে থাকুন, এক এক করে সব দেখতে পাবে। এই হলো লুম্বিনী টেম্পল। এটা অ্যাকচুয়ালি স্তূপা স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। বুদ্ধিস্ট স্ট্রাকচার বলে এটাকে, স্তূপা, যেগুলো আপনারা উড়িষ্যায় দেখেছেন ধবলগিরি হিসেবে, সেরকম ভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি জলাপাহাড় পর্বতের ঢালে নির্মিত। নিচিদাৎসু ফুজি নামে বৌদ্ধ সন্ন্যাসী 1872 সালে জাপান থেকে এসে নির্মাণ করেন। এখানে আমাদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে মন্দিরে। অনেক কটা সিঁড়ি রয়েছে, সঙ্গে থাকুন, আমরা খুব শীঘ্রই এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই রয়েছে আপনাদের সামনে পিস পাগোডা বা লুম্বিনী টেম্পল। এরপর আমরা আরো উপরে
উঠে চলবো, তার আগে দেখে নিন পুরোটা। মন্দিরের গায়ে এখানে একটি ফলক রয়েছে, যে এখান থেকে আপনি পুরো মন্দিরের ইতিহাস জানতে পেরে যাবেন। এইখানে সমস্ত কত সালে তৈরি হয়েছে, কে তৈরি করেছেন, কতটা উচ্চতা, কতটা দৈর্ঘ্য প্রস্থ, সমস্তটা কিছুই এখানে ডেসক্রাইব করে বলা হয়েছে। সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়েছি, উঠে পড়েই আমরা এখন বুদ্ধাম শরণম গচ্ছামি। আমার যতটা মনে হয় এটা বুদ্ধের অভয় মুদ্রা। অভয় মুদ্রায় উনি বসে আছেন এখানে, কিন্তু যদিও আমি কনফার্ম নই। এখানে মন্দিরের গায়ে অনেক সুন্দর সুন্দর বুদ্ধের জীবনী তুলে ধরা হয়েছে। এটা মনে হয় বোধি বৃক্ষের নিচে উনি বসে আছেন। এটা হয়তো সামনে আম্রপালি। এখানে লেখা আছে কি, ইনি ধর্ম প্রচার করছেন বোধি বৃক্ষের নিচে। এখানে রয়েছে এখানে Mara's attacks and temptation। বুদ্ধদেব হওয়ার আগে সিদ্ধার্থ হিসেবে গৃহত্যাগ করেছিলেন, সেইটা এখানে দেখানো হয়েছে। এইখানে বুদ্ধদেবের মা মায়া দেবীর স্বপ্নে উনি যে শ্বেত হস্তি দেখেছিলেন সেইটা এখানে দেখানো হয়েছে। এরপর রয়েছে বুদ্ধদেবের আরেকটি স্ট্যাচু। এখানে লেখা রয়েছে প্রিচিং সদ্ধর্ম পুঞ্জরিকা সূত্র, মানে এটা একটি মহাযানের ধর্মের ধর্মগ্রন্থ, যেখানে বিভিন্ন ধরনের নীতি কথা লেখা রয়েছে। এই বইটি প্রচারের সময় বুদ্ধদেব যে এসেছিলেন সেটা এখানে ডেপিক্টেড করে দেখানো হয়েছে দেওয়ালে। এইটা বুদ্ধদেবের মৃত্যুর পর উনার যে রেলিকটা ডিভিশন হয়েছিল, সেই ডিভিশন এবং কোথায় কোথায় সেটা ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছিল সেইটা একটা তুলে ধরা হয়েছে খোদাইয়ের মাধ্যমে। এইখানে হচ্ছে বুদ্ধদেব শয়নরত, এটাকে নির্বাণা বলে। এইখানে আপনি যে দেখছেন বাটি নিয়ে উৎসর্গ করছে, সেটা হচ্ছে আম্রপালি। এটা আম বাগানে বুদ্ধদেবকে আম্রপালি কিছু গিফট করছেন, সেইটা তুলে ধরা হয়েছে। এখানে বুদ্ধদেবের সামনে নিচে হাত জোড় করে বসে আছেন রাজা বিম্বিসার। উনি এখানে বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে এসছেন এবং তার শ্রদ্ধা প্রদান করতে এসছেন, সেটাই এখানে চিত্রায়িত করা হয়েছে। এরপর আমরা প্রদক্ষিণ করে আবার চলে আসি সামনের বুদ্ধদেব মূর্তির সামনে, যেখানে বুদ্ধদেব ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় বসে আছেন। এরপর আমরা দুর্গম রাস্তা ধরে এগিয়ে চলি রক গার্ডেনের দিকে। রক গার্ডেন যাওয়ার পথে আমরা শিলাবৃষ্টির সম্মুখীন হই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রাস্তা পুরো শিলাবৃষ্টিতে সাদা হয়ে গেছে এবং কাচের উপরেও আওয়াজ করে শিলাবৃষ্টি পড়ছিল, এবং সাথে আমরা সাক্ষী ছিলাম এই চড়াই উতরাই রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য। মেঘে পুরো পাহাড় ঢেকে গিয়েছিল এবং চারপাশের সবুজ যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। সাথে ছিল চা বাগানও। চা বাগানের পাশের রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলছিলাম রক গার্ডেনের দিকে। চারিদিকটা ছিল সবুজ, নীল এবং ধোঁয়াটে। রক গার্ডেনে আমরা ঢুকে পড়েছি, আমরা এগিয়ে চলবো। বৃষ্টিও পড়ছে, চলুন আমরা এগিয়ে চলি। আমি আর তৃষিতা, আমি মাথায় রুমাল দিয়ে, তৃষিতা মাথায় টুপি দিয়ে আমরা চলছি রক গার্ডেনের দিকে। বৃষ্টি পড়ছে ভালোই, আর এইদিকে দেখুন জঙ্গল, পেছনে একদম জঙ্গল। আর আমরা এই রাস্তা দেখতে পারেন, এই রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠে চলেছি।
বৃষ্টি বেশ জোরেই হয়েছে। আমরা লেডিস গ্যাং উপরে যাচ্ছি। আমরা এখানে আরেকটি গোল মতন জায়গায় এসেছি। এখানে হচ্ছে ঝর্ণাটি। সেই জায়গাটাও ফাঁকা, বৃষ্টির কারণে প্রত্যেকেই কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে। ওই উপরে অব্দি রক গার্ডেন রয়েছে। এই জায়গাটাতে দেখুন, এখানে ঝর্ণা কিভাবে খাদে পড়ে যাচ্ছে। এইটা একদম নিচে এন্ট্রান্স অব্দি গিয়েছে। এটা বর্ষাকালে এলে আপনি দেখবেন এর ভয়াবহ রূপ। আর এই দিকটা পুরোটাই জঙ্গল। আমরা এখন ওইখানটাতে যাচ্ছি, ওই জায়গাটাতে। রক গার্ডেনের ঠিক অপোজিটে, মানে রাস্তা পার করলেই কিছু রেস্টুরেন্ট আছে এবং সেটাও খাদ দিয়ে নিচে নেমে আসলে টয়লেট করার জায়গা আছে। সেইখানে এরকম ঝর্ণাটি ওইখানে, মানে রক গার্ডেনে দেখেছেন সেটি এই পারে এসছে আর কি। সেইটা দেখার জন্য এখানে অব্দি সিঁড়ি করা হয়েছে। আমরা এখানে এসছি। আর ওইখানে দেখতে পারেন খাদ আছে, বেশ ক্যানিয়ন টাইপের দেখতে লাগছে। এই মুহূর্তে আমরা জুয়ের কাছে চলে এসেছি। আমরা এখন সিঁড়ি ভেঙে জুতে উঠবো। আমরা জুয়ের গেটের কাছে চলে এসেছি। এখানে এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। 110 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি, চিড়িয়াখানার ভেতরে। এখানে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রেড প্যান্ডা আর ব্ল্যাক প্যান্থার। দেখা যাক আমরা দেখা পাই কিনা। ধরুন এই রাস্তা দিয়ে যখন আসছি আর পাশে রেলিং দেখছেন, রেলিং এর দিকে কিন্তু নজর রাখবেন, কারণ কি রেলিং থেকে উকি মারলে আপনারা দেখতে পারবেন চিড়িয়াখানায় সংরক্ষিত বিভিন্ন অ্যানিমেল। এটিকে মারখোর বলে। এর সম্পর্কে ডিটেলস এখানে লেখা রয়েছে। এটি হলো সম্বর, সিংওয়ালাটি হলো পুরুষ এবং বাকিগুলো হলো মহিলা। এখন দেখছেন ব্লু শিপকে, এটা কিন্তু ব্ল্যাক শিপ নয়, ব্লু শিপ। খুব পবিত্র বলেও মনে করা হয়। এখন দেখছেন বার্কিং ডিয়ারকে, যে জঙ্গলে হিংস্র সিংহ বা বাঘ কাছাকাছি আসে কিনা তা জানান দেয়। এটি হিমালয়ান গোড়াল, নারী পুরুষ উভয়েরই শিং থাকে এবং এরা অতি দ্রুত দৌড়তে পারে। স্নো লেপার্ড বা প্যান্থার উনসিয়া মূলত ভারত এবং সেন্ট্রাল এশিয়ায় দেখা যায়। এদের ছোট পা, লম্বা লেজ এবং ঘন পশম দেখা যায়। এদের পশমের রং মূলত সাদা হয়। এরা বিড়াল গোত্রীয় একটি প্রাণী। এটি হলো নর্মাল চিতাবাঘ, যে অনেক স্পিডে দৌড়তে পারে। এটি হলো সিলভার ফিসেন্ট, যা সাউথ ইস্ট চায়না এবং সাউথ ইস্ট এশিয়ায় দেখা যায়। এটি হলো হিমালয়ান উলফ বা ভেড়িয়া। এটি হলো সাইবেরিয়ান টাইগার, যে আমাকে ক্যামেরা নিয়ে দাঁড়াতে দেখে দৌড়ে আসছিল আমার দিকে ধাওয়া করার জন্য, কিন্তু পরবর্তীতে খাঁচায় এসে আটক করাতে সে আবার ফেরত যেতে শুরু করে। কিছু দূর এগিয়ে এসে আবার দেখতে পাই হিমালয়ান উলফ বা ভেড়িয়াকে, যে নিজের গ্রুমিং করছিল। এটি হলো হিমালয়ান মঙ্কি। এরা এতটাই বাদর যে এদেরকে ডাবল লেয়ার খাঁচার ভেতরে রাখা হয়েছে। এটি হলো ভাল্লুক বা বিয়ার,
যে আমাকে দেখে রাগ করে সে অন্যদিকে যেতে চলেছিল, কিন্তু আমি তাকে ফলো করা ছাড়িনি। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি। এটি হলো ঘুমিয়ে থাকা ভাম বিড়াল। সামনে রোদে জিরোচ্ছে বন বিড়াল। এটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। এটি খুব তেজ দৌড়তে পারে এবং এর গায়ে বাঘের মতন ডোরাকাটা দাগ থাকে। এটি বিড়ালের এক প্রজাতি, হিমালয়ান সিভেট। দার্জিলিং চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো কিন্তু এই রেড প্যান্ডা। এই রেড প্যান্ডা মূলত ইস্টার্ন হিমালয়ান অঞ্চলে দেখা যায়, মূলত ইন্ডিয়া, ভুটান এবং নেপালে। এরপর আমরা চলে আসি এই চা বাগানটিতে কিছু সময় কাটানোর জন্য। চা বাগানটি খুবই ছোট, কিন্তু তার ওই পাশে পাহাড়ে যে জনবসতিটি দেখা যাচ্ছিল সেটিই ছিল মূল আকর্ষণ। সেটা পুরোটাই মেঘে ঢাকা ছিল। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। এই মুহূর্তে আমার সেটাই মনে পড়ছিল। মেঘ চারিদিকে পেঁজা তোলার মতন আষ্টে পৃষ্ঠে রেখেছিল এই জায়গাটিকে। চা বাগান থেকে বেরিয়েই আমরা সেখানকার চা টেস্ট করে দেখি, যেটা একদমই ভালো ছিল না। এরপর গাড়ি আমাদেরকে ম্যাল অবধি পৌঁছে যায়। ম্যালে এসেই আমরা সবার প্রথমে ঢুকি গ্লেনারিসের বেকারিতে। বেকারিতে ঢুকে আমরা এই অ্যাপেল পাই এবং চিকেন পাই খাই। এরপর যতক্ষণ না সূর্যাস্ত হয় ততক্ষণ ম্যালের উপর হেঁটে চারিদিকের দোকানগুলো দেখে আমরা মহাকাল মন্দিরে সেই রাস্তায় যাই এবং সন্ধে নামার পর সেইখানে থেকে পাশের পাহাড়ে দার্জিলিং শহরকে দেখে আনন্দ উপভোগ করি এবং ক্যামেরাবন্দিও করি। এইখানে যে বসার জায়গাগুলি ছিল সেইখানে বসে অনেকটা সময় আমরা অতিবাহিত করি। পরের দিন সকালের ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে 10:30টার সময় বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। এমজিপি স্টেশন থেকে বন্দে ভারত করে আমাদের যাত্রা শুরু হয় হাওড়ার উদ্দেশ্যে। বন্দে ভারতে উঠেই আমরা আমাদের সিট নিয়ে লেগে পড়ি আমাদের খাওয়ার উপর ডুবতে। সেখানে আমরা পেয়েছিলাম চিকেন মিল, যাতে ডাল, ভাত, চিকেন, আলু ভাজা এবং দই ছিল। আমরা আমাদের এই পুরো ট্রিপটি গ্লোবাল এক্সোটিকা লেজার থেকে বুক করেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম রুম, গাড়ি এবং ব্রেকফাস্ট। বাকি যা ছিল সমস্তটা ছিল এক্সক্লুডেড। এই ছিল দার্জিলিং ভ্রমণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা আমার ভিডিওতে তুলে ধরেছি। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।